নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ঘোরাপড়া চ্যানেলের নতুন একটি উপস্থাপন, আর সঙ্গে আছি আমি প্রভাত। আজকে 26শে এপ্রিল 2024। দার্জিলিং লোকসভা কেন্দ্রে ভোট চলছে, কিন্তু ভোট তো চলছে ভোটের মতো, আর আমরা যারা ট্যুরিস্ট এসেছি, ট্যুরিস্ট ঘুরছে ট্যুরিস্টদের মতো, কোনো অসুবিধা নেই। আর কি মেলে চতুর্দিকে কি চলছে, একদিনে আপনি দার্জিলিংয়ে পুরো সাইট সিন হিসেবে পায়ে হেঁটে কী ঘুরবেন, সেগুলো আজকে পুরো ভিডিওটা আপনারা দেখতে পাবেন। তাই আজকের ভিডিওটা কোনো মতেই মিস করা যাবে না। দার্জিলিংয়ের অনেক কিছু দেখা যাবে পায়ে হেঁটে, সেগুলো একের পর এক আপনাদের দেখাতে থাকবো, একদম সকাল থেকে রাত পর্যন্ত পুরোটা দেখতে থাকুন। আজকের এই পর্বে অর্থাৎ দার্জিলিং ভ্রমণের তৃতীয় পর্বে আপনারা দেখবেন দার্জিলিংয়ের সবথেকে বড় তীর্থক্ষেত্র মহাকাল মন্দির, তাছাড়া দুর্গা মন্দির, গুহা, রাম মন্দির ইত্যাদি। মন্দিরে কিভাবে যাবেন, পুজোর নিয়ম কানুন কি আছে ইত্যাদি হলো আজকের পর্বের মূল বিষয়। চৌরাস্তা বা ম্যালের এই যে ওপেন স্টেজটা দেখছেন, এর ঠিক ডান দিক দিয়ে মিনিট দুয়েক আপনাকে হাঁটতে হবে। ওই যে দেখা যাচ্ছে মহাকাল মন্দিরের ওটা তোরণ, এই রাস্তা ধরে খালি ওপরে উঠতে হবে। তবে ধীরে ধীরে চলুন, কারণ এই পাহাড়ি ঢালু রাস্তায় তাড়াহুড়ো করলে সহজেই হাঁপিয়ে উঠবেন। যেতে যেতে একটা কথা বলি, ইউটিউবে এই প্রথম এত ডিটেল মহাকাল মন্দিরের ভিডিও দেখছেন আপনি। এর আগে দার্জিলিংয়ের মূল তীর্থক্ষেত্র মহাকাল মন্দিরের এত ডিটেল আর কোথাও পাবেন না আপনি দেখতে। তাই আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হন, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর দার্জিলিং ভ্রমণের প্রথম পর্ব দেখতে ওপরে দেওয়া আই বাটনে ক্লিক করতে পারেন। নিচ থেকে অনেকটা খাড়াই পথ অতিক্রম করে আপনি এখানে পৌঁছাবেন। দেখুন ডান দিকে জুতো রাখার ব্যবস্থা রয়েছে। এরপর হাত ধুয়ে চলুন পুজোর সামগ্রী কিনতে। এখানে পুজোর জন্য আপনার ইচ্ছা অনুযায়ী বিভিন্ন সামগ্রী কিনতে পারেন। অবশ্য আপনি চাইলে নিচ থেকেও পুজো সামগ্রী কিনে আনতে পারেন। দার্জিলিংয়ে আপনি কোথায় থাকবেন, কি কি ঘুরবেন তা জানতে আমাদের দার্জিলিং সিরিজের দ্বিতীয় পর্বটা দেখতে পারেন। এর জন্য ওপরে দেওয়া আই বাটনে ক্লিক করুন অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক দেখুন। যাই হোক, পুজো সামগ্রী কেনা হলে আপনাকে আরও ঢালু পথ অতিক্রম করে মহাকাল মন্দিরে পৌঁছতে হবে। এবার আপনি প্রায় মন্দিরের কাছে চলে এসেছেন, আর সামান্য একটু পথ বাকি। পরিবেশটা দেখুন কত দ্রুত পরিবর্তন হয়ে গেল, চারদিকে সব কেমন যেন আলাদা লাগছে। এতক্ষণ যা দেখলেন তার থেকে এখনকার যে দৃশ্য তা অনেকটাই সজীব এবং প্রাণবন্ত। কি ঠিক বলছি তো? আসলে আপনি মহাকাল মন্দিরে চলে এসেছেন। মহাকাল মন্দিরটি 1782 সালে লামা দর্জে রিঞ্জিত নির্মাণ করেছিলেন। হিন্দু ও বৌদ্ধ ধর্মের এক অপূর্ব সমন্বয় দেখা যায় অবজারভেটরি পাহাড়ের চূড়ায় অবস্থিত এই মহাকাল মন্দিরে। মহাকাল মন্দিরে যেতে ডান দিকে পড়বে কালী মন্দির। আগে মূল মন্দিরে নিয়ে যাই আপনাদের, তারপর আবার আসবো এই কালী মন্দিরে। দার্জিলিংয়ের মহাকাল মন্দিরে এসে প্রথমে এই বুদ্ধিস্ট ফেয়ার হুইলগুলো ঘুরিয়ে তারপরে চলুন যাওয়া যাক, আপনাদের নিয়ে যাব মহাকাল মন্দিরে। দার্জিলিংয়ের একটি অন্যতম পর্যটন ক্ষেত্র এবং সবথেকে বড় ধর্মীয় ক্ষেত্র। তাই দার্জিলিংয়ে আসলে মহাকাল মন্দির ছাড়া বা মহাকাল মন্দির ভ্রমণ ছাড়া আপনার তীর্থযাত্রা হোক বা পাহাড় ভ্রমণ হোক, দুটোই অসম্পূর্ণ। প্রথমে ভালো করে বাইরে থেকে দর্শন করে নিন, তারপর মন্দিরের ভেতরে চলুন, আপনাদের নিয়ে যাই। মন্দিরে প্রবেশ করে প্রথমেই দেখবেন ধূপ মোমবাতি জ্বালানোর বেশ সুন্দর বন্দোবস্ত, আর ঠিক তার পিছনেই পূজিত হচ্ছেন মহাকাল। যেমনটা আপনাদের আগেই বললাম, এই মন্দিরে কিন্তু হিন্দু ও বৌদ্ধ ধর্মের এক অপূর্ব সমন্বয় দেখা যায়। তাই মহাকালের পাশাপাশি বুদ্ধ মূর্তিও পূজিত হয়ে আসছে এখানে বহু যুগ যুগ ধরে। সুউচ্চ বিশাল নান্দনিক অট্টালিকা সম দেবগৃহ না হলেও এটিই হলো দার্জিলিংয়ের মূল হিন্দু তীর্থক্ষেত্র। এই মন্দিরের গুরুত্ব ও ইতিহাস বহু প্রাচীন। বহু শতাব্দী ধরেই এই মন্দিরে অগণিত ভক্তরা তাদের মনোবাঞ্ছা নিয়ে আসেন। চলুন তবে আপনাদের এই মন্দিরের একটু ইতিহাসটা জানাই। শোনা যায় বহু পূর্বে নাকি এখানে দর্জে লিং নামে একটি বৌদ্ধ মঠ ছিল, যা কিনা 1765 সালে লামা দর্জি রিঞ্জিত নির্মাণ করেছিলেন।
তার আগে এখানে আদিবাসী লেপচাদের পবিত্র ক্ষেত্রও ছিল। লেপচা ও ভুটিয়ারা মিলে এখানে মঠ তৈরি করে পুজো করতেন। 1782 সালে এখানে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের প্রতিনিধিত্বকারী এই যে 3টি লিঙ্গ দেখছেন, এগুলি আত্মপ্রকাশ করে। বহুকাল পরে অর্থাৎ 1788 সালে বা 1815 সালে গোর্খাদের আক্রমণ হলে এই মঠ মন্দিরের প্রভূত ক্ষতি সাধন হয়। ক্ষতির প্রবণতা এতই বেশি ছিল যে তৎকালীন মঠ মন্দির কর্তৃপক্ষ এখান থেকে মন্দির স্থানান্তরিত করেন ভুটিয়া বস্তিতে, যা এখান থেকে প্রায় 1 মাইল দূরে অবস্থিত। সেই সময় এই মঠ মন্দিরের নাম হয় ভুটিয়া বস্তি মঠ। ফুল মন্ত্র অর্পণ করে দুধ গঙ্গা জল চড়িয়ে আরতি করে মাথা টুকে প্রণাম সেরে বলুন, জয় মহাকালের জয়। ব্রিটিশ আমলে গোর্খা রেজিমেন্ট হোক কিংবা পরবর্তীকালে পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে দার্জিলিং সমতলের থেকে অনেকবার বিচ্ছিন্ন হয়েছে। বহু ঘাত প্রতিঘাতের পর এখানকার সবকিছু স্থিতাবস্থায় ফিরেছে। সেই সব বিচ্ছিন্ন বিভিন্ন ঘটনাবলী থেকে এই মন্দিরও কিন্তু বাদ যায়নি। আজ যা পশ্চিমবঙ্গের অবিচ্ছেদ্য অঙ্গ এই দার্জিলিং, তা বহু পূর্বে সিকিমের অংশ ছিল। মন্দিরের ইতিহাস তো জানলেন, একই সঙ্গে আপনারা দেখছেন মহাকাল মন্দিরে কি সুন্দর একদিকে একজন হিন্দু পণ্ডিত, আরেকদিকে অন্য এক বৌদ্ধ সন্ন্যাসী তাদের পুজো চালিয়ে যাচ্ছেন। এবার চলুন আপনাদের নিয়ে যাই মন্দির প্রদক্ষিণ করাতে। মূল মন্দিরে পুজো দিয়ে প্রদক্ষিণ করা তো হলো, এবার চলুন মন্দির ক্যাম্পাসটা আপনাদের ঘুরিয়ে দেখাই। আরও অনেক কিছু আছে এখানে দেখার মতো। মন্দিরের চারিদিকে সুন্দর রঙিন ধর্মীয় পতাকা মনকে উৎফুল্ল করে, মনকে আনন্দ দেয়। মন্দিরের চারিদিকে যে সুউচ্চ প্রাচীর আছে, তাতে এই ধরনের বুদ্ধিস্ট প্রেয়ার হুইলও আছে। আর এই পাঁচিল বরাবর যদি আপনি মন্দির প্রদক্ষিণ করেন, তবে একে একে দেখতে পারবেন গুজরাটের সোমনাথ, অন্ধ্রপ্রদেশের মল্লিকার্জুন, মধ্যপ্রদেশের মহাকালেশ্বর, মধ্যপ্রদেশের ওমকারেশ্বর, উত্তরাখণ্ডের কেদারনাথ, মহারাষ্ট্রের ভীমশঙ্কর, উত্তরপ্রদেশের কাশী বিশ্বনাথ, মহারাষ্ট্রের ত্রম্বকেশ্বর, ঝাড়খণ্ডের বৈদ্যনাথ, গুজরাটের নাগেশ্বর, তামিলনাড়ুর রামেশ্বরম, মহারাষ্ট্রের কৃষ্ণেশ্বর, অর্থাৎ ভারতের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের ক্ষুদ্র সংস্করণ। মন্দির থেকে বেরিয়ে যখন আপনি নিচের দিকে নামবেন, তখন আপনার বাঁদিকে পড়বে এই দুর্গা মন্দির। আর ঠিক তার পাশে আসার সময় যে কালী মন্দিরটা দেখালাম, এবার চলুন সেটা ভালো করে দেখে নিন। এই মন্দির চত্বরে ধূপ মোমবাতি জ্বালানোর জায়গাটা কিন্তু বেশ ভালো লাগলো। সম্ভবত এটা বুদ্ধিস্ট সংস্কৃতির কোনো অঙ্গ হবে। কালী মন্দিরের ঠিক পাশেই চারদিকে ঘেরা রয়েছে এই যজ্ঞ মণ্ডপটি। মন্দির থেকে নামার সময় পাহাড় গাত্রে দেখুন, আপনার ঠিক বাদিকেই পড়বে বিভিন্ন রঙের ওপর বিভিন্ন দেবদেবীর নাম ও তাদের প্রতীক চিহ্ন আঁকা হয়েছে।
মন্দিরে ওঠার যে প্রথম বাঁকটা তার বাঁদিকে চলুন নিয়ে যাই এবার। এখানে গেলে দেখতে পাবেন রাম মন্দির ও হনুমান মন্দির। এখানে শ্রীরাম যেন অনেকটা শ্রীকৃষ্ণের মতো, তাই জন্যই তো আমাদের ঠাকুরের নাম শ্রী রামকৃষ্ণ। এবার নিচে নেমে যেখান থেকে পুজো সামগ্রী কিনেছিলেন সেখানে চলুন। ওখানে আরও দুটো সুন্দর জায়গা আছে দেখার মতো। এই বাঁ দিকটায় অনেকটা নিচে নামলে দেখবেন একটা প্রাকৃতিক গুহা পাবেন। চলুন একটু ভিতরটা যাওয়ার চেষ্টা করি। ভিতরে যদিও অনেকটা অন্ধকার। গুহার অভ্যন্তরে যে পুজো আচ্ছা হয় সেটা দেখে বোঝা যাচ্ছে। আপনি চাইলে আরো গভীরে যেতে পারেন, কিন্তু আমরা আর গেলাম না। এবার চলুন ওপরে যাওয়া যাক। ওপরে উঠে এবার এই যে রাস্তাটা দেখছেন এটা ধরে চলুন। একটু গেলেই দেখবেন সুন্দর পাথর কেটে কেটে বিভিন্ন দেবদেবীর মূর্তি তৈরি করা হয়েছে এখানে। বাঁদিকে রাধাকৃষ্ণ এবং ডান দিকে শিব এবং নন্দীর মূর্তি দর্শন করে আর একটু সামনের দিকে চলুন। দেখবেন দুর্গা, গণেশ এবং সরস্বতীর মূর্তি। মূর্তিগুলো যে পাথর কেটে তৈরি তা এখানে স্পষ্টভাবে সুন্দরভাবে দেখানো হয়েছে দেখুন। এবার বাইরে যাওয়া যাক। মন্দির ক্ষেত্র থেকে বের হয়ে সোজা আপনার বাঁদিকে যে সরু রাস্তাটা দেখছেন এই রাস্তার শেষে একটি পে অ্যান্ড ইউজ টয়লেট পাবেন। এই অবজারভেটরি হিল থেকে চারদিকের দৃশ্য বেশ চমৎকার। দূরের ওই নীল আকাশে যদি মেঘ না থাকতো এখান থেকেই কাঞ্চনজঙ্ঘার সুউচ্চ শৃঙ্গ স্পষ্টতই দেখা যেত। খালি পেটে পুজো তো দিলেন, এবার তো কিছু খেতে হবে নাকি। ব্রেকফাস্টে নিতে পারেন 4 পিস বাটার টোস্ট, একটি ডিমের অমলেট, একটি কলা। দাম পড়বে 80 টাকা। ভোটের দিনে দার্জিলিংয়ে পায়ে হেঁটে কী ঘোরা যায় তার সুলুক সন্ধান দেব। পুরোটা দেখতে হবে। আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই লাইক করবেন। জনসমাগম কিন্তু রোজকার মতনই চলছে। প্রচুর ট্যুরিস্ট আছে এবং তারা নিজেদের মতো করে কেউ ফটোশ্যুট করছে, কেউ ঘুরে বেড়াচ্ছে, বাচ্চারা গাড়ি চড়ছে। চতুর্দিকে হইহুল্লোড় একটা পরিবেশ। কোথাও ভোট বলে যে আলাদা করে কিছু সেরকম তো মনে হচ্ছে না। ওপেন এয়ার থিয়েটার যে দিকটা ঠিক তার বাঁদিকের রাস্তাটা ধরে সোজা নামলেই ভানুভবন পড়বে। তো এই রাস্তা ধরে চলুন, যাওয়া যাক, আরও অনেক নতুন কিছু এক্সপ্লোর করা যাক। ঠিক এর ডান দিকে নিচে একটা ওয়াশরুম আছে, আর সোজা যেতে যেতে বাঁদিকে দেখলাম ভোটের ক্যাম্প বসেছে। কিন্তু ভোটের দিন বিভিন্ন জায়গায় যে একটা থমথমে ব্যাপার থাকে এখানে তা একদমই দেখলাম না। সারাদিন ঘোরার পর একটা জিনিস দেখলাম যে সকাল থেকে বিকেল 5টা পর্যন্ত বিভিন্ন দোকানপাট বন্ধ। রাস্তাঘাটে প্রচুর ট্যুরিস্ট আছে, কিন্তু বিকেল 5টার পর আবার সেই চেনা ছবি। আর এই যে দৃশ্যটা দেখছেন এটা কিন্তু ভোটের দিন প্রায় সর্বত্রই দেখা যায়। পাহাড়ি গোলাপ ভারী সুন্দর, তাই না? আসলে এই দিন আমাদের লক্ষ্য ছিল অনেকটা নিচে গিয়ে ভিক্টোরিয়া ফলস দেখব, রাজবাড়ি যাব ইত্যাদি। এখন যেটা দেখছেন সেটা হচ্ছে ভিক্টোরিয়া ফলস, আর এখান থেকে উপরের পাহাড়ের দৃশ্যটা দেখতে লাগে অসাধারণ। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হলো রাজবাড়ি। বাইরে থেকেই রাজবাড়ি দেখে ওপরে ওঠা যায়। এটা হিলকাট রোড, চকবাজার। ওই যে ওপরে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে ভানুভবন। আমরা ওই দিকে যাব, ওইখানে ম্যাল। আর এখান থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার গাড়িগুলো পাওয়া যায়। এবার ম্যালে ফিরে একটা থাকার জন্য হোটেল, কিছু খাবার দাবারও দেখাবো। কারণ দেখুন, শুধু ঘুরলে তো আর হবে না, থাকতেও হবে এবং খেতেও হবে। আমাদের আগের দুটি পর্বে আমরা অনেকগুলি হোটেল দেখিয়েছি, এই পর্বেও দেখাচ্ছি, যাতে আমাদের চ্যানেলের দর্শকদের দার্জিলিংয়ে গেলে কোনো অসুবিধায় পড়তে না হয়। আমরা বসে বসে এখন কোকোনাট বিস্কিট ট্রাই করছি। ভালো খেতে, তবে প্রথমে মুখে দিলে একটু আঠা আঠা ভাব, আর তারপরে একটু মুখে থাকলেই মিলিয়ে যাচ্ছে।
খেতে কিন্তু দারুণ। একবার টেস্ট করবেন কিন্তু এই বেকারি থেকে, কারণ দার্জিলিংয়ের বেকারি খুব বিখ্যাত, ভালো লাগবে খেতে। থাকার জন্য এই যে হোটেলটা এখন দেখাচ্ছি, এটার একটা রুম দেখাবো আপনাদের, চলুন। এই রুমটাতে 2-3জন অনায়াসেই থাকতে পারবেন, আর ভাড়া নেবে পার ডে মোটামুটি 1000 থেকে 1200 টাকা। আর এই হোটেল সংলগ্ন একটি খাবার জায়গাও রয়েছে, সেখানে আপনি অর্ডার দিয়ে খাবার দাবারও খেতে পারেন। পাহাড়ে সাধারণত এই ধরনের কাঠের ঘরও খুব বেশি প্রচলিত। চিকেন মোমো 70 টাকায় 8 পিস, আর ভেজ মোমো 50 টাকায় 8 পিস। কেমন খেতে? ভালো। বাটার অপোজিটে প্রচুর স্ট্রিট ফুডসও পেয়ে যাবেন। আর বাঙালি খাওয়ার জন্য এই হোটেলটা যেটা দেখাচ্ছি, মানে হোটেল সোনালি, এখানে আপনি মোটামুটি 150 থেকে 200 টাকার মিলে বেশ ভালো খাবারই পাবেন, এবং পুরো খাবারটাই বাঙালি স্টাইলের। মাংস মাছ দুটো মিলিয়ে আপনাদের দেখাচ্ছি। যাই হোক, আমাদের দার্জিলিং সিরিজের পরপর যে পর্বগুলো আপনারা দেখছেন, সেগুলো আমরা যাওয়া, থাকা, খাওয়া, ঘোরা সব কিছুরই তথ্য দিচ্ছি। আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, অর্থাৎ দার্জিলিং সিরিজের 4র্থ পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ঘোরাফেরা পরিবারের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।